স্বাগতম, সুপ্রভাত। দেখুন, আজকে একটা মজার কথা বলে অনুষ্ঠানটা শুরু করছি। আমার বাড়ির থেকে মিনিট 2-2.5-এর পথ, একদম মাঠের পাশে। বাড়িটি একটু পূব উত্তর ঘোরানো, একটু বাঁকা পথ আর কি, মানে একদম সোজা রাস্তার উপর না, একটু বাঁকানো। তো সেখানে এক ভদ্রলোক থাকতেন, খুব ভালো অভিনেতা ছিলেন, যাত্রা টাত্রা ইত্যাদি করতেন, কিন্তু সন্ধেবেলায় তরলিত হয়ে পড়তেন পাড়ায় থাকলে। কিন্তু দিলদরিয়া মানুষ ছিলেন। তার দোতলা বাড়ি ছিল এবং আজ থেকে বলছি প্রায় 50 বছর আগে ছোট্ট 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 সব ভাড়া দিয়ে রেখেছিলেন এবং নামমাত্র ভাড়া নিতেন। তো একটা সময় ভদ্রলোক মারা গেলেন, কিন্তু একটা কাজ করে গিয়েছিলেন যে তার বাড়ির উপর যে প্রমোটিং হচ্ছে, অন্তত 5জন যে তার ভাড়াটে রয়েছে তাদের প্রত্যেককে যেন একটা করে ফ্ল্যাট পায়, মানে 1 রুম বা 2 রুম ফ্ল্যাট, তার ব্যবস্থা দিয়ে করে গেছিলেন। অসাধারণ মানুষ ছিলেন। কিন্তু হলে কি হবে, ওই বাড়িতে আমি দেখেছিলাম যে কেউ খুব একটা সুখী নয়। একটা বাড়ি উঠলো বটে, সেটা ঢাব্বা বাড়ি উঠলো প্রায় 6 তলা, তার মধ্যে খুপড়ি খুপড়ি এরা থাকলেন, কোনো মাথামুন্ডু কিছু নেই, মানে বারান্দা নেই, এই নেই। আরে ফ্রিতে প্রমোটার একেবারে উদার চিত্তে তাকে একটা বারান্দা করে দেবেন, একটা অ্যাটাচ বাথ করে দেবেন। সে বান্দা তো আজকের দিনে প্রমোটাররা নন, তারা তো দেখছেন তো চারিদিকে যা হচ্ছে। যাই হোক, খারাপ কথা বলতে চাইছি না। অ্যাজ অন ডেট আপনাদের বলছি, সে বাড়িতে পরপর অনেকগুলো মৃত্যু হলো, এই হলো সেই হলো। এখন একটা এমন অবস্থা হয়েছে যে অনেকেই ওইখান দিয়ে যেতে যেতে বলে যে মোস্ট আনলাকি হাউস। জানি না, এবং আমি জানি না যে আনলাকি হাউস বলতে যেটা বোঝায় সেরকম ধরনের সুনির্দিষ্টতা আমরা ভৌতিক গল্পে পড়েছি, কিন্তু বাস্তব চিত্রে আমি যেটা দেখলাম এবং আমার অভিজ্ঞতার জায়গা থেকে, সেটা খুব তিক্ত অভিজ্ঞতা। ফলে বাস্তু কতটা এখানে কাজ করছে বা বাস্তুর জন্য মানুষ কতটা ক্ষতিগ্রস্ত হয়, তার পরমাত্মীয়কে হারাতে পারে, তার টাকা পয়সা চোট যেতে পারে, ইত্যাদি ইত্যাদি। এই নিয়ে অনেক ফোরকাস্ট করেছেন আমার অতিথি বন্ধু, সেগুলোতে ধীরে ধীরে আসবো। কিন্তু সরাসরি তাকে এই অপয়া হাউস নিয়ে প্রথম প্রশ্ন দেবাচার্যজির কাছে। ওয়েলকাম। একদম সবাইকে শুভ সকাল, শুভ সপ্তাহ, আগামী দিন প্রত্যেকের ভালো কাটুক। স্পেশালি বলতে গেলে পরে বাস্তু নিয়ে অনেকবার আলোচনা করেছি, তো এই যে অপয়া হাউস নামটা হয়ে যায় না, তো কিছু কিছু সময় এটা আমার মনে হয় যে আমার লাইফেও দেখেছি বা আপনারাও আপনাদের লাইফে দেখেছেন, কোথাও ভুল নেই। একই বাড়িতে দেখা গেল যে 3টে বা 4টে পোর্শনে ভাগ হলো, ভাইরা থাকলো না, ভাইরা বিক্রি করে দিল, এবং বিক্রি করে দেওয়ার পরে কারণ ভাইদের মধ্যে সাংঘাতিক অশান্তি শুরু হয়ে গেছিলো একই বাড়ির মধ্যে থেকে, এবং তারা আস্তে আস্তে পার্ট বাই পার্ট বিক্রি করে দিল। দেখা গেল 3 রকম মানুষ কিনেছেন, কেউ ব্যবসায়ী, কেউ চাকরিজীবী, কেউ প্রাইভেটে চাকরি করছেন, তারা তাদের মতো নিজেদের মতো কিনেছেন, কিন্তু তারা যখন বাড়ি করে থাকছেন তারা কিন্তু ভালো আছেন। একই বাড়ি, সেটা 3টে পার্ট হয়েছিল। কারণটা কি? কারণটা হচ্ছে বাবার তৈরি করা বাড়ি ছিল, সেটা তার কেউ রিনোভেশন করতেও চাইছিল না, নতুন করে খরচা করতেও চাইছিল না। কে করবে খরচাটা, সেটা বড় প্রশ্ন ছিল। তো তার থেকে তাদের কাছে ফ্ল্যাট স্টাইলটা, লাইফস্টাইলটা অনেক বেটার ছিল, তো তার জন্য তারা চলে গেছিলো। কিন্তু ওই বাড়িতে মেন, আমি যদি বলি, ঈশান কোণে পায়খানা বাথরুম ছিল। তো যে কারণে ওই বাড়িতে কোনো কারণে শান্তি থাকতে পারে না, শান্তি মাইল মাইল দূরে রয়ে মানে হাতছানি দিচ্ছিল ওদেরকে। তো ওরা ওই বাড়িতে থাকবে কি করে? একের পর এক বাবা মা কোথাও না কোথাও ডিস্টারবেন্স। এবং আমি আগেও যেটা বলেছি যে বাস্তুর এফেক্টটা আমরা সবার আগে মেয়েদের ওপর পড়তে দেখি, মহিলাদের ওপর আসে, এবং এর কারণটা একটাই আমার মনে হয়, কারণ দুটোর মধ্যে থাকার প্রবণতা এবং সবথেকে বেশি সময় কাটানোর প্রবণতাটা মেয়েদেরই থাকে। তো সেই জায়গা অনুযায়ী আমার যেটা মনে হয় যে বাস্তুর একটা এফেক্ট মেয়েদের উপর খুব ভারী রকম পড়ে। যদি কারোর কখনো কোনো বাস্তু সমস্যা থাকে, আমার মনে হয় এলাকায় অনেক প্রাজ্ঞবিজ্ঞ কী বলবো বাস্তুবিদ রয়েছেন, যারা বাস্তু নিয়ে হয়তো দীর্ঘদিন কাজকর্ম করছেন, তাদেরকে ডাকুন, মাপঝোঁক করুন, বাড়ির বিভিন্ন পোর্শনগুলো যেগুলোতে যেটা থাকা উচিত সেটাকে রাখার চেষ্টা করুন, এবং আমার মনে হয় যে সেখান থেকে কিছু হোক বা না হোক আপনার বাড়ির পিসফুল লাইফ একটা আপনি মানে চলতে পারে। স্পেশালি আমি একটা শোরুমে গেছিলাম, ওই আমার জামা কাপড় শোরুমে। সবথেকে বড় কথা হচ্ছে যে আমি ঢোকার পরে ভদ্রলোক যেখানে নিয়ে গিয়ে আমাকে দাঁড়িয়ে কথা বললো, আমি দেখলাম টোটাল জায়গার মধ্যে সবথেকে ঠান্ডা জায়গা হচ্ছে ওটা, যেখানে এসি নেই, যেখানে ফ্যান নেই, কিছু নেই, কিন্তু গ্রীষ্মকাল ছিল, কিন্তু
তার মধ্যে সব থেকে ঠান্ডা এবং মাথাটা যেন খুব মানে সব টেনশন চলে গেল। আমি বললাম, অদ্ভুত দাদা, ব্যাপার। হ্যাঁ অদ্ভুত ব্যাপার। তো ওইখানে নিয়ে গিয়ে ভদ্রলোক আমাকে কথাটা বলছে। তো আমি বলা টলা পরে বললাম, দাদা আপনার এখানে বাস্তু করানো হয়েছে না? বললো হ্যাঁ আমি করিয়েছিলাম, আমি বোম্বের একজন ব্যক্তিকে ডেকেছিলাম। তো আপনি কী করে বুঝলেন? না, টোটাল পোর্শনটা যদি আপনি ঘোরেন হয়তো এতটা অ্যাক্টিভেট নেই, কিন্তু যে জায়গাটাতে থাকা উচিত মেন, আপনি আমাকে সেই জায়গাতে নিয়েই কথা বলছেন। বলছেন না আমি কিন্তু সেসব কিছু ভেবে আনিনি। উনি জানেন যে এই জায়গায় আসলে পরে আমি মোল্ড করতে পারবো বা কথা বলতে পারবো, সেই জিনিসগুলো অটোমেটিক্যালি চলে আসে। আর ভগবান যেখানে থাকা সেখানটা অবশ্যই ঠান্ডা থাকবে, সুগন্ধ থাকবে, তো এটা তো আমরা সবসময় জেনেই আসি। তো আপনার বাড়িতেও যদি কোথাও কোনো রকম সমস্যা থাকে ডিলে করবেন না। বাড়ির লোকগুলো কন্টিনিউয়াসলি অসুস্থ হয়ে হসপিটাল বাড়ি করার আগে আমার মনে হয় যে, বা একের পর এক রোগ আসার থেকে আমার মনে হয় বেটার বাস্তুর কিছু কিছু জিনিস পরিবর্তন করা যেতেই পারে। যদি না হয় আমি আগামীকাল চেষ্টা করব অবশ্যই দেখানোর। বাস্তু চৌকি, অষ্টলক্ষ্মী যন্ত্রম, যারা স্পেশালি অর্থনৈতিক কারণে ভুগছেন, যাদের মধ্যে এই মুহূর্তে সাড়ে একটা প্রবণতা চলছে, তারা এই জিনিসগুলো বাড়িতে অবশ্যই রাখতে পারেন। আমার মনে হয় কোথাও হোক একটুখানি মেন্টাল পিস আপনি অ্যাটলিস্ট পেয়ে যাবেন। আরেকটা ঘটনা আমার মনে পড়ছে যথারীতি, যে এরকম বিদেশি, মানে ধরুন ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া, আমরা তো হিন্দু ধর্ম মানি বা আমরা তো ওই সেই মানে কমিউনিটির লোক, এরা নাকি ভয়ঙ্কর রকম বাস্তু মানে তারা বিল্ডিং করা থেকে আজ বলে না, শত শত বছর এগুলো মানে একটা ওল্ড কালচার তো ব্রিটেন বা এবং এমনভাবে তারা বাস্তু মেনে, এই ব্রিটিশরা তাদের নৌবহর বা যুদ্ধ তরিগুলোকে এত সুন্দর সাজিয়েছিল যে হিটলার তছনছ করে দিয়েছিল সারা বিশ্বকে, কিন্তু ব্রিটেন দখল করতে পারেনি। মানে তাদের বাস্তুগতভাবে এমনভাবে তারা নিজেদেরকে সেটেল করেছে, সেটা বাস্তুবিদ্যি না, মজার ব্যাপার আজকের ঘটনা না, একদম মজার ব্যাপার কি বসুন্ধা, আমাদের এখানে যদি কেউ ভূত নিয়ে আলোচনা করে তাহলে লোকে বলে নিশ্চয়ই তুই উল্টোপাল্টা খাবার খেয়েছিস, গ্যাস হয়ে গেছে, যার জন্য ভুলভাল বকছিস। আপনি যদি ইংল্যান্ডে কারোর সাথে কথা বলেন, ওদের মধ্যে সব থেকে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস মানার প্রবণতা বেশি। হ্যাঁ, ভীষণ। আচ্ছা, রানীর বাড়ি যেটা ছিল সেখানে এখনো পর্যন্ত, মানে প্রিভিয়াস যে রানী ছিল তার বাড়িতে, এটা আমি সম্প্রতি একটা স্যাটেলাইট চ্যানেলে দেখেছি, দেখে আমি আপনাকে বলছি, ওখানে নাকি রানীর যে কুকুর ছিল তার ছায়া এখনো পর্যন্ত মানুষ দেখতে পায়। তো তারা তো ভ্রম নেই, তাদের মধ্যে রানী যে সেন্ট ইউজ করতো সেই সেন্টের গন্ধ এখনো তারা পায়। তো ওরা মানতে পারে, আমরা মানলে মনে হয় যে আমাদের কোথাও না কোথাও সমস্যা। হ্যাঁ, ভূত নিয়ে আমি স্পেশালি কখনো আলোচনা করি না, বা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস আমি, আমার মনে হয় বাড়ি কেনার পূর্বে ভাবা দরকার। কোনো বাড়ি দীর্ঘদিন পড়ে রয়েছে, সেই বাড়িটা হঠাৎ মালিক মনে হলো যে খালি বাড়িটা পড়ে রয়েছে, ঠিক না, এবারে বিক্রি করে দিই, কিনবেন না, কিনবেন না, এক কথায় না, দরকার নেই। আপনি সব ফ্রিতে দিন আমাকে, আমি তাতেও নেবো না, যত দামি প্রপার্টি হোক না কেন। ফার্স্ট কথা হচ্ছে দীর্ঘদিন পড়ে থাকলে পরে সেই বাড়িতে কোথাও, মানে আপনি বলছেন যে মানে কোনো রকম কনফিউজ বা কন্ট্রোভার্সি থাকলে কিনবেন না। না, কন্ট্রোভার্সি না, মানে আমার মনে হয় দীর্ঘদিন যে বাড়িটা পড়ে থাকে না, সেখানে ভালো কিছু থাকে না, সেখানে খারাপ কিছু থাকে। হ্যাঁ, লোকে তো বলেই ভূতের বাড়ি, তাই তো বলি, আমরাও বলি। হ্যাঁ, আমরাও বলি। তো সেই জায়গাটাতে, এবং আপনি যখন বাড়িতে যাবেন, আপনার ছেলে, আপনার মেয়ে কন্টিনিউয়াসলি অসুস্থ, ওয়াইফ অসুস্থ হবে, তখন আপনি ভাববেন কোথায় আসলাম রে বাবা। ওই বাড়ির তো বাস্তু আমি ঠিক করে ঢুকেছি, বাস্তু ঠিক করে না, কিন্তু যে যতদিন ছিল ওই বাড়িটাতে, তার বেরোতে গেলেও কোথাও না কোথাও টাইম লাগবে। আজকের ডেটে আমরা যখন এই ভূতের আলোচনাটা যখন কোথাও আসলো, বা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে যখন আলোচনাটা আসলো, আমার মনে হয় মর্গান হাউসের নাম প্রত্যেকে শুনেছেন। সাংঘাতিক। আজকে ডেটে টিকিট দিয়ে দেখতে হয় কালিম্পংয়ে। তো সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে সেই মর্গান হাউস বা মর্গান সাহেবের বাড়িতে রাত্রিবেলা একটা সময়, কিছুদিন আগে পর্যন্ত পর্যটকরা থাকতেন, রাত্রিবেলায় ঘুমাতে পারতেন না। তাদের জায়গাগুলো, তাদের উল্লেখ করা জায়গাগুলো অ্যাটলিস্ট নেটে দেওয়া আছে, তারা গিয়ে দেখুন, যারা অবিশ্বাসী। আচ্ছা, এটা গেল একটা। দ্বিতীয় জায়গা হচ্ছে মর্গান সাহেবের নাম যখন উঠলো, আরেকটা একটুখানি ওই আমরা বলি না কুসংস্কার, সেই কুসংস্কারের মধ্যে ঢুকি। এই মর্গান হাউসের একজন পার্টনার ছিলেন, মানে মর্গান ফ্যামিলির একজন পার্টনার ছিলেন টাইটানিকের, জানেন তো বসুন্ধা। এবারে উনি দুজন পার্টনারকে আরও ঠিক করলেন। অনেক জায়গায় শোনা যায় যে অরিজিনালি টাইটানিক নাকি কোনোদিন জলেই নামেনি। হ্যাঁ, 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 পুরনো টাইটানিকটাই নেমেছিল, এবং প্রত্যেকে সেদিনকে 13 তারিখে টাইটানিকে উঠেছিল। টাইটানিকের প্রতি একটা সাংঘাতিক
কি বলবো ইন্স্যুরেন্স করা ছিল। শুধু তাই নয়, সেই ইন্স্যুরেন্সের ক্ষেত্র থেকে শুধুমাত্র মর্গান ফ্যামিলিরাই লাভবান হয়ে থাকে এরকম শোনা যায় তো কোথাও কোথাও। তো নাম্বার 2 এটা। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে টাইটানিকটা ছাড়লো কত তারিখ, টাইটানিকটা ডুবলো কত তারিখ, যদি খেয়াল করে দেখেন তাহলে বুঝতেই পারবেন। আর যে টাইটানিকটা ডুবেছে এটা নাকি ডোবারই ছিল, কারণ এই টাইটানিকটা ঝরঝরে অবস্থায় ছিল। কিন্তু অরিজিনালি যে টাইটানিকটা সেটা ছিল, সে দাবি করেছিল কোনোদিন কখনো সমুদ্রের মাঝখানে যত বড়ই ঝড় ঝাপটা বিপদ আসুক না কেন তার ডোবা উচিতই নয়। তো যাই হোক, পৃথিবীতে অনেক কিছু এমন হয়ে থাকে যেগুলো সম্পর্কে আমাদের এখনো পর্যন্ত আমরা জানি না। তো অনেক অনেক বছর পর গিয়ে জানা যায় যে এই জিনিসগুলো থেকে এই জিনিসগুলো ছিল। এইখান থেকে আমার মনে হয় যে অনেক মানুষের স্বার্থ জড়িয়ে ছিল, অনেক মানুষের টাকার ব্যাপার জড়িয়ে থাকে, যে কারণে জিনিসগুলো ইনস্ট্যান্ট না হলেও পরে এসে মানুষের কাছে মানুষ জানতে পারে। এটা একটা পার্ট। দ্বিতীয় পার্ট যেটা বলি সেটা হচ্ছে যে সত্যিকারের বাড়িতে যদি কখনো কোনো রকম সমস্যা থাকে, আমরা তো জানি সবার আগে নারায়ণ পুজো করলে হয় বা কথা দিলে পরে নারায়ণ পুজো তো করা হয়। হ্যাঁ, শ্রীমদ্ ভাগবত গীতার পাঠ হতে পারে, গীতা পাঠ যেটা বলি সেটা হতে পারে, রামায়ণ মহাভারতের পাঠ হতে পারে। এগুলো তো একটা প্রসিডিওর। আপনাকে আপনার যিনি কী বলবো বাস্তুবিদ থাকবেন তিনি আপনাকে সাজেস্ট করবেন আপনি কী কী করতে পারেন। এটা একটা পার্ট। এবং এই ছাড়া যেটা করতে পারেন, আমি বললাম বাস্তু চৌকি। হ্যাঁ, দীর্ঘদিন কোনো বাড়ি পড়ে রয়েছে, সেই বাড়িটা কিনেছেন, আপনি জানবেন কিছু ঝামেলা কিছু সমস্যা আপনার ফ্যামিলিতে আসবে। এটা বাস্তব। একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, নমস্কার। নমস্কার। দুজনকেই নমস্কার, স্যারকেও নমস্কার, আপনাকেও নমস্কার। নমস্কার। নমস্কার, বলুন। আচ্ছা, আমি একটা বুটিকের ব্যবসা করি। আচ্ছা, তো সেই ব্যবসাটা 10 বছর ধরে চলছে, কিন্তু আমার সমস্ত সোনা গয়না বিক্রি হয়ে গেছে, আমি লস খেয়ে গেছি, বুঝতে পেরেছেন তো? হ্যাঁ। ব্যবসাটাতে আমি একা থাকি, তো ছেলে বাইরে থাকে। আহা, তাই এবার সেই জন্য আপনাকে একটুখানি, আর আপনার প্রোগ্রাম আমি দেখি, সেই জন্য আপনাকে আমি বিশ্বাসের জায়গায় তাকে রাখছেন, এই তো? হ্যাঁ। না না, আপনার কথা শুনে আমার খুব খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। আপনি নিজে ফোন করেছেন, বুটিকের ব্যবসা করেন, স্বনির্ভর মহিলা, এবং তার সঙ্গে আপনি বুটিকের ব্যবসাটা যাতে জমে তার জন্য সোনা দানা পর্যন্ত বন্ধক দিয়ে আপনি টাকা পয়সা তুলে সেটাকে করছেন, চলছিল ভালো, হঠাৎ করে সেটা মুখ থুবড়ে পড়লো। আপনার ডেট অফ বার্থটা বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 12/2/61। ওরে বাবা রে, 12/2/61। সময়টা বলবেন দিদি, মনে আছে? হ্যাঁ, 12টা 20 দুপুরবেলা। দুপুরবেলা 12টা 20। কোথায় জন্ম? চুচুড়ায়। হ্যাঁ, চুচুড়ায়। চুচুড়া। এখন কোথেকে কথা বলছেন? আমি চন্দননগর থেকে কথা বলছি। ও, ওখানেই আছেন আপনি? আচ্ছা। অলমোস্ট আপনি একজন 64 বছরের প্রবীণার ভাগ্য গণনা করছেন। ধনু রাশি, বৃষ লগ্ন। হ্যাঁ, সানডে জন্ম ছিল। আচ্ছা, তুমি শুক্র নিচস্থ বৃহস্পতি। দেখুন, বৃহস্পতির দশা আপনার লাইফে যবে থেকে এসছে তবে থেকেই আপনার সমস্ত কিছু আস্তে আস্তে যাওয়া শেষ হয়েছে। এবং আমি বলবো যে এই টাইমটা সত্যিই ভালো না। এই টাইমটাকে যদি মনে হয় ব্যবসাটাকে খানিকটা স্টপ রাখা বেটার। আর এখন স্টপই রেখেছি, কিন্তু আমার কাছে তো আর সেরকম অর্থ করি নেই, পয়সা করে আমি চালাতে পারছি না, বুঝতে পেরেছেন তো? একদম। আমার ছেলে, সত্যি কথা বলতে, আমার ছেলে বাইরে থাকলে কি হবে, বিয়ে থা করে নিয়ে আর সেইভাবে আর অতটা হেল্প করে না। বুঝতে পেরেছেন তো? এই হচ্ছে কি আমাদের জীবন কাহিনী। আপনার সেই ছবিটা আমার চোখের সামনে মনে পড়ে মানে সেদিনকে দেখলাম আপনার বাবা বসে আছেন, তার কোলে মাথা দিয়ে আপনি শুয়ে আছেন, আপনার কোলে মাথা দিয়ে শুয়ে আছে আপনার ছোট্ট গুলগুলি। তো এই চিত্র সব জায়গায় এক্সপেক্ট করবেন না। এই তো শুনছেন তো, মা তার সোনা গয়না বিক্রি করে বুটিকের ব্যবসা করছে, তিনি তো আর শাড়ি বানাচ্ছেন। অ্যাকচুয়ালি 16 সাল থেকে দিদি আপনার লাইফে না একটা ঝড় চলছে। 16 থেকে? 16 থেকে
এবং 2016 পর থেকে 18টাও খুব খারাপ গেছে। 21 গিয়ে উনি ভাবলেন না ব্যবসাটা কোথাও না কোথাও দাঁড়াবে, তো সেই জায়গাটা কোভিডের পরে সেই জায়গাটা পায়নি। এবং বর্তমানে শুক্র 24-এর পাশ থেকে চলছে, অর্থনৈতিক জায়গাটা সত্যি খারাপ এবং আমার মনে হয় একটু দাঁড়িয়ে যাওয়াটা বেটার, তা না হলে পরে খুব ভালো রেজাল্ট ব্যবসার থেকে আসাটা আমার মনে হয় মুশকিলই আছে। এখন 64 বছর বয়স ধরুন, আর তাহলে সারা জীবনেও আর আসবে না ফিরে, তাও তো হতে পারে, মানে কঠিন কথা বলছি। একদম কঠিন কথা, এবার সারা জীবন বলে তো লাভ নেই। দেখা গেল 2 বছর পর ওনার কাছে ভালো কোনো বড় ডিল আসলো, হতেই পারে, অসুবিধার তো কোনো কারণ নেই, আশা রাখা উচিত। মানে আপনাকে আশায় থাকতে বলছেন? হ্যাঁ বলুন। বলছি স্যার কবে থেকে একটু উন্নতি হবে একটুখানি যদি না, উনি বলছেন তো যে উন্নতি এখনই ঝটাঝট কিছু ব্যাপার না, তবে হ্যাঁ এমনও হতে পারে 2 বছর বাদে হয়তো আপনার বাজার আবার উঠে দাঁড়ালো, কিন্তু এখন আর এরকম বেহুদা খরচা করতে বারণ করলেন উনি। আচ্ছা কিন্তু একদম না, একদমই না, খরচা এই মুহূর্তে করবেন না। রবি রাহুর একটা সংযোগ আপনাকে লাইফে মাথা তুলে দাঁড়াতে, এর আগেও আপনি হয়তো অনেক কিছু ট্রাই করেছেন, কখনোই দাঁড়ায়নি। তো যখন সোনা গয়নাটা বিক্রি করলেন তখন ভেবে করা উচিত ছিল, তাই তো। এগুলো বোকামো। কি করবে, ছেলে তার বউকে নিয়ে চলে গেছে, এই ছেলেকে মানুষ করেছেন ভদ্রমহিলা। ওই সোনা গয়নার আইডিয়াটা আজকে থাকলে কাজে লাগতো না? হ্যাঁ, আপনি আস্তে আস্তে অল্প অল্প করে কাজ করতেন। যাই হোক, খুব বেদনাদায়ক টেলিফোনটা পেলাম, আমরা চলে আসি আমাদের জায়গাতে। তো এই ক্ষেত্রে ওনার বাড়িতে বসেই তো বুটিক করে সবাই, আমি যা দেখেছি আমাদের এখানে তো বিভিন্ন সময় বুটিকের অনুষ্ঠান দেখি, সাধারণত রেসিডেন্সিয়াল বিজনেস আর কি বলা যেতে পারে। বাস্তুজনিত সমস্যা থাকতে পারে, যে সেখানে বুটিক করার আগে ভাবা কারোর সঙ্গে আলোচনা করে নিলে ভালো হতো। তো এই জায়গাটা থেকে মানে এই বাস্তু সংকট থেকে আমরা তো একটার পর একটা ঘটনা বা তুলে ধরলাম। আপনার অভিজ্ঞতাও প্রচুর, আপনার বাস্তবতার ভবিষ্যৎবাণীও চমৎকার। বেরোবো কি করে 2026? 2026 এই যে বাস্তু আমার খারাপ, বিক্রি করতে সম্ভব না, বিক্রি করা, দেখুন টু বি ভেরি ফ্র্যাঙ্ক, এখন মানে বাস্তু ভিজিট করে আপনি হয়তো খানিকটা ঠিক করে দিলেন, কিন্তু তার অবস্থানটা খুব খারাপ রয়েছে, কি করবে সেক্ষেত্রে? না, অবস্থান খারাপ থাকলে সবার আগে যদি মনে হয় যে না আমার এই মুহূর্তে বাড়ি রিনোভেট করা সম্ভব না, বা বিভিন্ন জটিলতার মধ্যে আমি আছি, বা বাড়িতে অনেক শরিকি আছে, তার মধ্যে আমি ভালো থাকবো, বাস্তু চৌকি বাড়িতে রাখুন, বেটার থাকবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বাস্তুর জন্য বিভিন্ন স্টাইলে অনেক কাজ আছে যেগুলো বাড়ি ভাঙচুর না করেও করা যেতে পারে। আরেকটা জিনিস হচ্ছে, আপনার যদি মনে হয় যে না আপনার সত্যি একদম প্রবলেম মূল থেকে আমি ঠিক করব, তাহলে পরে একদম নতুন করে তৈরি করুন এবং ভালো একজন বাস্তুবিদকে রাখুন, সেই জন্য প্রতিটা জায়গায় আপনাকে হেল্প করে। যেমন ভালো একটা ইঞ্জিনিয়ার যদি আপনাকে বাড়ি প্ল্যান করে দেয়, সে অনেক সময় দেখবেন রড বাঁধার সময় এসে দেখিয়ে দিয়ে যাবে এরকম বাঁধবে, তাহলে আমি তো সুবিধা থাকবে, আগামী দিন এখান থেকে আমি আরেকটা প্ল্যান তৈরি করতে পারবো। তো এটা হচ্ছে ভালো প্ল্যানারের যেমন কাজ, তেমনি ভালো বাস্তুবিদের কাজ হচ্ছে যতক্ষণ না পর্যন্ত বাড়িটা তৈরি হবে ততক্ষণ আপনার সাথে থাকবে। এবারে আপনি যেটা বললেন যে ভগবান সঙ্গে থাকলে, দেখুন কতগুলো ব্যাপার বলি। আমরা হচ্ছে কি, মানে আমাদের হিন্দুদের একটা মস্ত সমস্যা রয়েছে, আমরা হচ্ছি পরিযায়ী শ্রমিকের মতন, বুঝতে পেরেছেন তো? আমরা সাধারণত বেরিয়ে চলে যাই ঈশ্বরের কাছ থেকে, পুজো আচ্চার সময়, মানে অমুক তারিখে অমুক পুজো আছে, তমুক তারিখে, সারা বছরের ব্যাপার নেই। এমনকি আমি আপনাকে বলছি, এটা বলতে খারাপ লাগে হয়তোবা, 80% মানুষ প্রত্যেকদিন হয়তো পুজো আচ্চার ধার কাছ দিয়েও যান না, তাদের স্ত্রীরা করেন, সন্ধ্যেবেলা 3বার শাক বাজান ইত্যাদি ইত্যাদি। একদম। তাহলে আমি চাইবো কার কাছে? আমি জ্যোতিষীকে বললাম যে আমার ভাগ্য পরিবর্তন করে দাও? না, মেন ব্যাপারে 80% মানুষ যারা আপনি বলছেন না যে ভগবানকে ডাকে না, ডাকে, হ্যাঁ, মানে ওই বিশেষ সময়, একদম বিশেষ সময় আমার টাইমটা খারাপ যাচ্ছে, 40 বার আমি যেদিনকে বস অফিসে উল্টো পাল্টা কিছু বললো সেদিনকে ডাকবে যেন চাকরিটা না যায়। আচ্ছা, যেদিনকে দেখবে সন্তানের রেজাল্ট বেরোবে সেদিনকে ডাকবে। আরে বাপরে, আজকে তুমি রাগ করো না, আজকে তো তোমাকে অ্যাটলিস্ট ডাকছি, ছেলের রেজাল্টটা ভালো করে দিও, ওই জন্য ডাক্তারিতে ভর্তি হতে পারে, এটা একটা পার্ট হতে পারে। এরা ডাকে না, এরকম হয় না, বা ভগবানের মানে বিশ্বাস নেই, আমার মনে হয় এরকম পৃথিবীতে একজন মানুষও নেই। যারা বলেন তারা জাস্ট মুখে দেখানোর জন্য বলেন, এবং স্পেশালি এই ফিলিংসটা চলে আসে 15 থেকে 20, 22, 25 অবধি, তারপরে আস্তে আস্তে পুনমুষিকও ভাবো। তারপরে ভগবান বলে একটা জিনিস আছে,
তার প্রতি আমার বিশ্বাস আছে। সে না থাকলে আমার মাধ্যমিক, আমার গ্র্যাজুয়েশন কিচ্ছু হতো না। কিন্তু যখন সে মাধ্যমিক দিয়েছে সে তখন ভগবানকে বিশ্বাস করেনি, বা এইচএস দিয়েছে তখন ভগবানকে বিশ্বাস করেনি। তো এই বিশ্বাস না করাটা বা করাটা সাময়িক আমার মনে হয় ভগবানের নিজেরই তৈরি করা, যে দেখ বিশ্বাস করলে তুই আমার থেকে কী কী পাস, আর বিশ্বাস না করলে তুই আমার থেকে কী কী পাস। আর সুবিধাবাদীদের উদ্দেশ্যে যেটা 80% বললাম, না, ধরুন আমার কথা বলছি, যে একটা আমি প্রত্যেকদিন সকালবেলা উঠি, দাঁত ব্রাশ করি, বাথরুমে গেলাম ইত্যাদিতে যেভাবে চলে আর কি, এমন বহু মানুষ রয়েছে, তার সংখ্যাটা নেহাত কম নয়, আমি 20%-এর মধ্যে ফেলছি। তারা সকালবেলা উঠে কিন্তু তার নিত্য কিন্তু কাজগুলো করে ফেলে, সমস্ত কাজগুলো করছে একদম। এবং ঠাকুর ঘরটা পরিষ্কার করলো, তিনি নিজে খানিকক্ষণ ধ্যান করলেন, তারপর অফিস গেলেন, হয়তো তার 10টা থেকে অফিস, তার মধ্যে সমস্তটা করে ফেললেন। একদম। কিরকম একটা শান্তশীল তাদের অবস্থা, সুন্দর যাচ্ছেন টুকটুক করে, কোনো ব্যস্ততা নেই, ঠিক টাইম টু টাইম তাদের সবকিছু হয়ে যাচ্ছে। একদম, তাই না? ওর জন্য টাইম টু টাইম হচ্ছে। হ্যাঁ, ভগবানের বিশ্বাস আপনার প্রয়োজন কি আছে মশাই যে আপনি ভোর 5টার সময় উঠে ঈশ্বর ভক্তি করেন? আপনাকে বলছি, একদম হ্যাঁ, আপনি প্রত্যেকদিন ভোর 5টায় ওঠেন, এই শীতের সময়ও, একদম। কারণ আপনি একটা নিয়মের মধ্যে চলছেন এবং আপনি মনে করেন আমি কার জন্য কার ভাগ্য পরিবর্তন করব সেটা তো পরের কথা, আগে আমার নিজের জায়গাটা ঠিক করি। বাস। আমার নিজের ভাগ্যটাই যদি আমি 12টা বাজিয়ে রাখি, তাহলে আর অন্যের ভাগ্য কি করে ঠিক করব? এটাতে আপনি বিশ্বাস করেন? আমি যে কথাগুলো লোককে বলছি, লোককে বলার আগে যদি আমি নিজে জাস্টিফাইড না হই, আমি একটা যে কোনো বিষয় একটা প্রতিকার নিয়েই ভাবুন, যে আমি একটা বললাম যে এই জিনিসটা পড়ে মানুষের ভালো হতে আমি দেখেছি, এটা আমার বিশ্বাস আপনারও ভালো হবে। এবারে দেখা গেল সেই ক্ষেত্রে আপনার কোনো কারণে জায়গাটা পেলেন না, তার মানে আপনার বিশ্বাসটাও সেই জায়গাতে কম ছিল, আপনি নেগেটিভ জিনিসগুলোই ওর মধ্যে থেকে খুঁজছিলেন, ভালোটা তো ভালোর মতো চাপাই পড়ে থাকবে না। কার্যত বাস্তু এবং ঈশ্বর এই সব কিছু নিয়েই একটা ফার্স্ট পার্ট আজকে আমরা সপ্তাহের গোড়াতে করলাম। আমরা আরও বিষয় নিয়ে আসবো আগামী পরশু একেবারে শুক্রবার অবধি সকাল 10:30টায়। আজকের মতো বিদায় জানাতে হচ্ছে দেবাচার্যজিকে। নমস্কার। নমস্কার।